আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতির অন্দরমহলে আসলে অনেক কিছুই ঘটে, যার সবটা হয়তো আমরা বাইরে থেকে দেখতে পাই না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত বা এমন কিছু বক্তব্য আমাদের সামনে চলে আসে, যা শুধু বর্তমানকেই নয়, বরঞ্চ একটি রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামোকেও নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক জাতীয় সংসদ অধিবেশনের দিকে লক্ষ্য রেখেছেন। সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন একটি বক্তব্য দিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যে কিন্তু সারা দেশে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এক অভূতপূর্ব নীরব ঝড় কিন্তু বয়ে যাচ্ছে। দেখুন, তিনি কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় যে পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, তাদের হত্যার কোনো বিচার করা হবে না। এই একটি মাত্র বাক্য, কিন্তু এর গভীরতা এবং রাজনৈতিক তাৎপর্য যদি আমরা একটু তলিয়ে দেখি, তবে আসলে বুঝতে পারবো বাংলাদেশের রাজনীতিতে কেমন এক অদ্ভুত অনিশ্চয়তার বীজ বপন হতে চলেছে। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাসের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তবে দেখব রাষ্ট্রবিজ্ঞানের একটি খুব সাধারণ সূত্র আছে। একটি রাষ্ট্র টিকে থাকে তার নিজস্ব কিছু স্তম্ভের উপর, যার মধ্যে অন্যতম প্রধান হলো তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে এই গণ আন্দোলনকে সরাসরি একটি যুদ্ধের সাথে তুলনা করলেন, তখন সমীকরণটা কিন্তু বড়ই অদ্ভুত আকার ধারণ করলো। তিনি একটি ঐতিহাসিক রেফারেন্সও এখানে টেনে আনলেন। তিনি বললেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা যেমন রাজাকার আল বদর বা আল শামস বাহিনীর সদস্যদের হত্যা করেছিল, এবং সেই যুদ্ধের ময়দানের ফয়সালার যেমন কোনো বিচার হয়নি, ঠিক তেমনি জুলাই এবং আগস্টের ঘটনাও একটি যুদ্ধক্ষেত্র ছিল, এবং সেখানে যা যা হয়েছে তা আর কোনো আইনি বিচারিক প্রক্রিয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই তুলনাটা কি আসলেই যৌক্তিক? ১৯৭১ সাল ছিল একটি বিদেশি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দূষণদের বিরুদ্ধে পরাধীনতা শৃঙ্খল ভাঙার লড়াই। আর ২০২৪ সালের জুলাই আগস্টের ঘটনা ছিল একটি অভ্যন্তরীণ আন্দোলন, যেখানে রাষ্ট্রের একটি অংশ আরেক অংশের মুখোমুখি হয়েছিল। এই দুই প্রেক্ষাপটকে যখন এক পাল্লায় মাপা হয়, তখন অবচেতনভাবেই রাষ্ট্রের নিজস্ব পুলিশ বাহিনীকে ১৯৭১ সালের সেই ঘৃণ্য রাজাকার বাহিনীর সমান্তরালে দাঁড় করিয়ে দেওয়া হয়। এই বিষয়টি শুধু যে দৃষ্টিকটু তা কিন্তু নয়, বরঞ্চ এটি একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য আমি মনে করি চরম অবমাননাকর বটে। একবার ভালো করে ভেবে দেখুন তো, একজন সাধারণ পুলিশ সদস্যের মানসিক অবস্থা এখন কেমন হতে পারে, যে মানুষটি রাষ্ট্রের পোশাক গায়ে জড়িয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সে সময় রাস্তায় নেমেছিল নিজের দায়িত্ব পালন করতে। আর যখন তিনি দেখছেন তার চোখের সামনে নিহত হওয়া তার নিজের সহকর্মী, নিজের ভাইয়ের হত্যার কোনো বিচার রাষ্ট্র করবে না, তখন সেই রাষ্ট্রের প্রতি তার আনুগত্যের জায়গাটি কোথায় গিয়ে দাঁড়ায়? সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে শুরু করে যাত্রাবাড়ি, যেভাবে পুলিশ সদস্যদের উপর আক্রমণ হয়েছে, তা যে কোনো বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটানোর কথা। অথচ সরকার যখন সেই হত্যাকাণ্ডের দায়মুক্তি দিয়ে দিচ্ছে, তখন খোদ পুলিশ বাহিনীর ভেতরে আমি মনে করি এক ধরনের চাপা ক্ষোভ এবং চরম অসন্তোষ তৈরি হওয়াটাই স্বাভাবিক বিষয়। আর এই ক্ষোভের আগুন কিন্তু বাইরে থেকে দেখা যায় না, এটি ভেতরে ভেতরে জ্বলে এবং একটি বাহিনীর চেইন অফ কমান্ড বা শৃঙ্খলার মেরুদণ্ডকে ভেতর থেকে একেবারে অন্তঃসার শূন্য করে দেয়। আজকে আমরা যদি একটু বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো প্রায় ২.৫ বছর পেরিয়ে গেছে।
কিন্তু পুলিশ বাহিনী আজও তাদের সেই পুরনো মনোবল কোনোভাবে কিন্তু ফিরে পায়নি। তারা আজও সেভাবে রাজপথে সক্রিয় হতে পারেনি। এর পেছনের কারণটা কি? কারণটা কিন্তু খুবই সোজা। যখন একজন রক্ষক বুঝতে পারে যে তার নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই, তার মৃত্যুর পর তার পরিবার কোনো বিচার পাবে না, তখন আসলে সে কেন নিজের যান বাজি রেখে অন্যের নিরাপত্তা দিতে যাবে? এই প্রশ্নটা কিন্তু চলে আসে। আর ঠিক এ কারণেই এই ঘাটতি পূরণের জন্য আজও কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ইন টু সিভিল পাওয়ারের অধীনে মাঠে থেকে দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু একটি গণতান্ত্রিক সভ্য দেশে সেনাবাহিনী দিয়ে কতদিন সিভিল প্রশাসন চালানো সম্ভব? এর তো একটা শেষ থাকা দরকার, তাই না? যতদিন না পুলিশ বাহিনী মানসিকভাবে নিজেদের নিরাপদ ভাবছে এবং পুরো দমে মাঠে নামছে, ততদিন এই অচল অবস্থা কাটবে না। আর পুলিশের পোশাক পরিবর্তন করা কিংবা বাইরের কিছু কাঠামোগত রদবদল করলেই যে তাদের হারানো মনোবল ফিরে আসবে, এমনটা ভাবা নিতান্তই বোকামি। মূল সমস্যাটা রয়ে গেছে মূলত আস্থার সংকটে। এখন আসুন আমরা একটু রাজনৈতিক হিসাব নিকাশ যেটি রয়েছে সেই দিকে নজর দিই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন মানুষের কিন্তু অনেক প্রত্যাশা ছিল। মানুষ ভেবেছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সেই দায়মুক্তি অধ্যাদেশকে যখন বর্তমান নির্বাচিত সরকার হুবহু কার্যকর করার সিদ্ধান্ত নিল, তখন আসলে তারা রাজনৈতিকভাবে কোন বার্তাটি দিতে চাইল? দেখুন, রাজনীতিতে কিন্তু একটি কথা আছে, আপনি হয়তো সাময়িকভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব যদি রাষ্ট্রের মূল কাঠামোর সাথে কোনোভাবে সাংঘর্ষিক হয়, তবে তা কিন্তু বুমেরাং হতে বাধ্য। এবং ইতিহাসে এরকম অনেক নজিরও কিন্তু আমরা দেখেছি, যেগুলো আসলে কাল বিলম্ব না করে বুমেরাঙে পরিণত হয়েছে। এখন বর্তমান সময়ের গৃহীত সিদ্ধান্ত যদি জনগণের কাছে বুমেরাং হয়ে যায়, তাহলে এই সরকারের ভবিষ্যৎ আসলে কি হবে? এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ আসলে কি হবে? এই প্রশ্নগুলো যখন সামনে আসে, তখন সাধারণ জনগণ কিন্তু এই রাজনৈতিক দল, এই সরকার দুটো বিষয়কে নিয়েই বিশদভাবে ভাবতে শুরু করে। এবং জনগণের মধ্যে যখন একটি রাষ্ট্রযন্ত্র নিয়ে ভাবনা শুরু হয়ে যায় এবং সেই ভাবনা যদি পজিটিভ না হয়ে কোনোভাবে নেগেটিভ হয়, তাহলে সেই ভাবনা থেকেই কিন্তু ধীরে ধীরে একটি বড় রাষ্ট্রযন্ত্রের প্রতি ক্ষোভ সাধারণ জনগণের মধ্যে জমতে থাকে। এবং সেই ক্ষোভ কিন্তু কোনোভাবেই একটি সরকার কিংবা একটি রাষ্ট্রযন্ত্রের পরিচালকদের জন্য কখনোই সুফল বয়ে আনে না। দেখুন সুপ্রিয় দর্শক, বিএনপি হয়তো এই মুহূর্তে ভাবছে এই বিচারের পথ বন্ধ করে দিলে আন্দোলনকারী শক্তির সমর্থন তাদের পক্ষে থাকবে। কিন্তু তারা কি এটা বুঝতে পারছে না যে রাষ্ট্রের সবচেয়ে বড় লাঠিয়াল বাহিনী অর্থাৎ পুলিশকে তারা নিজেদের প্রতিপক্ষ এখানে বানিয়ে ফেলছে? যে পুলিশ আজ নিজের সহকর্মীর হত্যার বিচার পাচ্ছে না, আগামী দিনে যখন এই সরকারের উপর কোনো রাজনৈতিক সংকট আসবে, তখন কি আদৌ সেই পুলিশ কোনোভাবে বুক চিতিয়ে এই সরকারকে রাজনৈতিকভাবে পাহারা দেবে? এই প্রশ্নটি কিন্তু রাজনীতির অন্দরমহলে খুব জোরালোভাবেই বর্তমান সময়ে ঘুরপাক খাচ্ছে। অনেকেই কিন্তু মনে করছেন সরকার হয়তো এক ধরনের মনস্তাত্ত্বিক দোলাচলে ভুগছে। তারা একদিকে যেমন অতীত সরকারের রেখে যাওয়া ক্ষতগুলো যেভাবেই হোক সামাল দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তেমনি নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে গিয়ে এমন কিছু ভুল পদক্ষেপে পা রাখছে যা আখেরে তাদের নিজেদের জন্যই আত্মঘাতী হতে পারে। ক্ষমতার মসনদ বড়ই অদ্ভুত এক জায়গা।
এখানে বসলে অনেক সময়ই মাটির কাছাকাছি থাকা মানুষের কণ্ঠস্বর আর কিন্তু শোনা যায় না। সাধারণ মানুষ কিন্তু দিন শেষে একটি নিরাপদ সমাজ চায়, যেখানে অপরাধ করলে তার বিচার হবে, সেটা যেই করুক না কেন। যখন কোনো দেশে হত্যার বিচার না হওয়ার একটি সংস্কৃতি বা আইনি বৈধতা তৈরি হয়ে যায়, তখন সমাজে অপরাধ প্রবণতা আরো ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ মানুষ তখন মনে করে বিশেষ কোনো পরিস্থিতিতে খুন করলেও পার পাওয়া যায়। এই যে বিচারহীনতার একটি নতুন উদাহরণ তৈরি করা হলো, এটি কি প্রকারান্তরে নিজেদের পতনের জন্য একটি নতুন রাস্তা তৈরি করে দেয়া হলো না? এমন প্রশ্নও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে। সুপ্রিয় দর্শক, একটি রাষ্ট্র শুধুমাত্র কি ভৌগোলিক সীমারেখা দিয়ে তৈরি হয়? রাষ্ট্র তৈরি হয় তার আইনের শাসন, তার প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা এবং ন্যায় বিচারের শক্ত ভিত্তির উপর। আর যদি একটি সুশৃঙ্খল বাহিনী মনে করে রাষ্ট্র তাদের সাথে কোনোভাবে বেইমানি করেছে, তবে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ খুব একটা কিন্তু মসৃণ হওয়ার কথা নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই যুদ্ধক্ষেত্রের তথ্য হয়তো সাময়িক হাততালি কুড়াতে পাবে, কিন্তু ইতিহাসের আদালতে এই সিদ্ধান্ত কতটুকু ধুপে টিকবে তা সময় বলে দেবে। আমরা কেবল পর্যবেক্ষণ করতে পারি এবং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক হতে পারি। তবে সেই সতর্ক হওয়া এবং শিক্ষা যদি আদৌ কোনোভাবে কাজে না লাগে, তাহলে সেই শিক্ষারও এখানে আসলে আমি মনে করি না যে কোনো গুরুত্ব আছে। দেখুন, অতীতের কথা যখন বলছি, তাহলে অতীতের একটি ঘটনা কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। দেখুন, আওয়ামী লীগ সরকারের পতন যখন হয়েছিল, সেই পতনের পেছনে বহুবিধ কারণ থাকতে পারে, বহুবিধ আলোচনা থাকতে পারে, পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি থাকতে পারে, আন্তর্জাতিক মহল থেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি। আমি সবকিছু বাদ দিয়ে দিলাম, শুধু একটা জিনিস এখানে মূল ফোকাসে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রশাসন। দেখুন, আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের পুলিশ বাহিনী, যখন তারা একটি নির্দিষ্ট বিষয় আন্দাজ করতে পারলো যে সাধারণ জনগণ খুবই ফেটে পড়ছে, এই সাধারণ জনগণকে কোনো নির্দেশে যদি নির্বিচারে হত্যা করা হয় বা তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয় শুধুমাত্র সরকারকে টিকিয়ে রাখার জন্য বা ক্ষমতা ধরে রাখার জন্য, তাহলে এর পরবর্তীতে তাদের জন্য হয়তোবা দুর্ভোগ আসতে পারে। অথবা তারা তাদের বিবেকবান যে হৃদয় রয়েছে, সেই হৃদয় থেকে তারা চিন্তা করেছে সেই সময় যে এই সাধারণ জনগণকে হত্যা করা আসলে কোনোভাবেই ঠিক হবে না, নির্বিচারে গণ আন্দোলন ঠেকাতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং সেই সিদ্ধান্ত সেই সময় যারা নিয়েছিল, তারা কিন্তু খুব সহজেই সাধারণ জনগণকে সমর্থন দিয়েছিল। এটা সেনাবাহিনী বলুন কিংবা পুলিশ প্রশাসন বলুন, তারা কিন্তু পিছু হটেছিল এবং জনগণের রায়কে সম্মান জানিয়েছিল। গণ আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে কিন্তু গণহত্যা তারা চালায়নি। এখন একবার ভেবে দেখুন, এই আওয়ামী লীগের আমলেও কিন্তু আওয়ামী লীগ এই প্রশাসনের পিছু হটার কারণেই তাদের পতন হয়েছে। আজকে আওয়ামী লীগের অনেকটাই অস্তিত্ব সংকট রয়েছে বাংলাদেশের মাটিতে। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দেশের মাটি ছেড়ে বিদেশে পলাতক কিংবা আত্মগোপনে রয়েছে। সুতরাং এই যে বেশি দূরের ইতিহাস নয়, মাত্র ১.৫ বছরের ব্যবধানের একটি ইতিহাসের কথা আমরা বললাম, এখান থেকে কিন্তু যে সহজ শিক্ষা পাওয়া যায় সেটি হচ্ছে, যদি পুলিশ প্রশাসন কোনো সরকারের পেছন থেকে সরে যায়, হাত গুটিয়ে নেয়, তখন সেই সরকারের জন্য টিকে থাকাও কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যায়। আমরা চাই না বাংলাদেশে আসলে এই ধরনের কোনো ঘটনা পুনরায় ঘটুক, কারণ এই ধরনের ঘটনা ঘটা মানে কিন্তু জনগণের ব্যাপক অশান্তি, দেশে অস্থিতিশীলতা এবং জনগণের অকাল মৃত্যু, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এর পাশাপাশি রাষ্ট্রের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি, যা কাটিয়ে উঠতে রাষ্ট্রের অনেক বেশি বেগ পেতে হয়। আমরা জনগণ হিসাবে আমরা দিন শেষে শান্তি চাই, আমরা চাই একটি স্থিতিশীল বাংলাদেশ, সেই হিসাবে যেটা জনগণের জন্য কল্যাণকর,
যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর, যেটা একটি সরকারের জন্য কল্যাণকর, সেই বিষয়টি কিন্তু সরকারের নীতি নির্ধারকদের অত্যন্ত সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। সেই বিষয়ে বিন্দুমাত্র ভুল হলে সেই সরকারের জন্য সেটা বুমেরাং হওয়াটাই স্বাভাবিক। সুতরাং বিএনপির নীতি নির্ধারক যারা রয়েছেন, বর্তমান সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন, তাদের অবশ্যই এই সম্পূর্ণ বিষয়টি পুনঃবিবেচনা করে আবারও ভেবে দেখা উচিত যে জনগণ কি চায়, জনগণের সন্তুষ্টি আসলে কিসে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই আলোচনার বিষয়ে যে কোনো ধরনের মন্তব্য, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য থেকেই আমি শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।